5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র খসড়া চূড়ান্ত, অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ঘোষণা। গণকবর থেকে জুলাই আন্দোলনে নিহতদের মরদেহ তোলা হবে, শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের সুযোগ নেই, আসবে যৌথ বিবৃতি। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ৩৯ বাংলাদেশিকে, সকালে পৌঁছেছে শাহজালাল বিমানবন্দরে। আগুনে পুড়ল গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলা, ভবনটি ঝুঁকিপূর্ণ, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আগামী 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি জানান, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠায় অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়ায় ২৬টি দফা রয়েছে। প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন রাজনৈতিক, ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। আর পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যার ঘটনা ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জনাব মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এবি পার্টির ভাবনা কি, আর দলের প্রত্যাশা কতখানি প্রতিফলন আছে এই ঘোষণাপত্রে? ধন্যবাদ। জুলাই ঘোষণাপত্রের বিষয়টা যখন খুবই সিরিয়াসলি আলোচনা হয়েছিল, তখন আমাদের কাছে একটা খসড়া পাঠানো হয়েছিল। এটা প্রায় বেশ কয়েক মাস আগে। তো খসড়াটা পাঠানোর পরে আমরা খসড়াটা ভালো করে পরীক্ষা করে আমাদের কিছু রিকমেন্ডেশন, আমাদের কিছু যুক্ত করার বিষয় আমরা সেখানে তুলে ধরেছি। এবং এরপরে অবশ্য আমাদেরকে আর ফিডব্যাক জানানো হয়নি। এবং আমরা যেটা দেখেছি, যেটা কয়েকটি দলের কাছে যে খসড়াটা পাঠানো হয়েছে, সেখানে আমরা বাই দ্য ওয়ে আমরা জানতে পেরেছি যে কিছু জিনিস সেখানে অ্যাকোমোডেট করা হয়েছে। আমাদের যেই প্রত্যাশাটা ছিল অ্যাকচুয়ালি জুলাই ঘোষণাপত্রে, যে কেন এরকম একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল, এবং আমরা চেয়েছিলাম যে আমাদের যে মুক্তির আন্দোলন, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে ধারাবাহিকতায় আজকের এই জুলাই অভ্যুত্থান পর্যন্ত পৌঁছেছে, এটার একটা ধারাবাহিকতা আমাদের এই জুলাই ঘোষণাপত্রে থাকা উচিত। এর বাইরে আমাদের যে সমস্ত শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলের নেতারা এখানে অংশগ্রহণ করেছেন, আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আপনার আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার এবং কর্মকর্তা বা সৈনিকদের আমাদের জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে একটা অবদান ছিল, যেটার মাধ্যমে যেটা সেনাবাহিনী লাস্ট মুহূর্তে এসে আমাদের যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি যে তারা তাদের সমর্থন জানিয়েছে, সেটার একটা বিরাট অবদান ছিল। সেই জিনিসটা আমরা উল্লেখ করার ব্যাপারটা আমরা জানিয়েছিলাম। এর বাইরে আমাদের যে শহীদ পরিবার, আহত পরিবার, আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা এবং বাংলাদেশে যে আর পুরানো রাজনীতিতে ফিরে যাবে না, এরকম একটা প্রত্যয়ের কথা আমাদের এই জাতীয় জুলাই ঘোষণাপত্র যেটা, সেখানে যাতে থাকে। আর এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা সকল নাগরিকদের যাতে একটা সুরক্ষার কথা থাকে এবং তাদের জাতীয় ঐক্যের ভিত্তিতে যাতে এই অবদানটা যাতে ভবিষ্যতে আমাদের ঐক্যের কেন্দ্রবিন্দু থাকে, সেই বিষয়টা আমরা জুলাই ঘোষণাপত্রে থাকার জন্য আমরা
অনুরোধ করেছিলাম। তো আমরা অপেক্ষা করছি যে হয়তো আমাদের এই আকাঙ্ক্ষাগুলো বা আমাদের এই সুপারিশগুলো বা পরামর্শগুলো তারা সংযুক্ত করবেন আর কি। মঞ্জু, আপনি সাথেই থাকুন। আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমি জানতে চাই যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার পেছনে মূল দর্শন বা রাজনৈতিক চেতনা কি, আর এনসিপি এতে কিভাবে অংশগ্রহণ করেছে? জুলাই ঘোষণাপত্র শেষ পর্যন্ত সরকার দিচ্ছেন, সবাইকে নিয়ে দিচ্ছেন, এটা একটা আনন্দের খবর। ঘোষণাপত্রের মধ্যে কি আছে এটা ঘোষণাপত্র প্রকাশ হলে বোঝা যাবে, বাট আমরা প্রত্যাশা করছি বিদ্যমান রাজনৈতিক দলগুলো যেই প্রস্তাব দিয়েছেন, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখন যে প্রেক্ষাপটে এই জুলাই এবং অগাস্টে যে গণ অভ্যুত্থান সংঘটিত করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদের যে এক দফা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ, সেই যে প্রচেষ্টা এবং সেই যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গাটা জুলাই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং আরো প্রত্যাশা করি এই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হবে এবং একটি নতুন সংবিধানের ভিত্তিমূল হিসেবে জুলাই ঘোষণাপত্র বিবেচিত হবে। এই ব্যাপারটি যদি সংঘটিত হয় তাহলে আমরা বলতে পারবো যে জুলাই গণ অভ্যুত্থানের যে মৌল চেতনা, বাংলাদেশের তরুণ প্রজন্মের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য তাদের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাত্রা শুরু করায় এই ঘোষণাপত্র অবদান রাখবে। এই ঘোষণাপত্র কেবল একটি দলিল হবে এটাই নয়, বরং এই ঘোষণাপত্র আগামীর বাংলাদেশের পরিচালনার ভিত্তি হোক, সেটাই আমাদের প্রত্যাশা। জি, আপনি সাথে থাকবেন। আমরা আবারও একটু যেতে চাই এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে জুলাই ঘোষণাপত্র কতখানি ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? রাষ্ট্র কাঠামো এবং সাংবিধানিক যে ফ্রেমওয়ার্কের কাজ, সেটা কিন্তু আমরা জুলাই সনদের মাধ্যমে দিয়ে করছি। তো এটারও কিছুটা মানে কমিউনিকেশন বা এটার মধ্যে একটা অন্তঃসংযোগ থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যেটা চাচ্ছি যে জুলাই ঘোষণাপত্রটা শুধু একটা কাগজে, যেটা আলাউদ্দিন একটু আগে বলেছে, যেটা শুধু একটা দলিল আকারে থাকবে না। এটা আমরা যাতে আমাদের অনুপ্রেরণার উৎস এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনার আমাদেরকে যাতে এটা একটা গাইডলাইন হিসেবে কাজ করে। কারণ আপনি দেখেছেন যে এখানে আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, অগণতান্ত্রিকতার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে, আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ করার বিরুদ্ধে, আমাদের যেই গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল সেটার বিরুদ্ধে, সর্বোপরি একটা আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র আমরা পাবো। সুতরাং আগামী দিনেও এই জুলাই ঘোষণাপত্র যাতে আমাদের এই 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 অঙ্গীকারটা যাতে আমাদেরকে গাইড করে যে আমরা কিন্তু জুলাইতে রক্ত দিয়েছিলাম এই জন্য, এটা যাতে কেউ ভুলে না যায়। এবং যেটা আমরা বারবার রেফার করতে পারবো, বলতে পারবো যে আপনারা যারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার আজকে সুফল ভোগ করছেন, তারা কিন্তু আমাদের সেই অঙ্গীকার থেকে, আমাদের সেই ঘোষণাপত্র থেকে আপনারা সরে যাচ্ছেন। এটা যাতে আমাদের প্রতিনিয়ত পথ দেখায়। এবং আমরা যদি কখনো কোনো কারণে আমাদের ঐক্য নষ্ট হওয়ার বা আবার ফেসিবাদ কোনো না কোনো ভাবে এখানে মানে ব্যবস্থা এখানে উকি দেওয়ার সুযোগ খোঁজে, তখন যাতে আমাদের এই জুলাই ঘোষণাপত্রটা যাতে আমাদের ঐক্যের মেলবন্ধন হয়, এখানে যাতে কেউ বাদ না যায়, এখানে যাতে কারো অবদান ছোট হয়ে না যায়। আপনি জানেন যে এখানে ছাত্রছাত্রীরা অবদান রেখেছে, কৃষক শ্রমিক মেহনতি জনতা অবদান রেখেছে, আমাদের মায়েরা অবদান রেখেছে, আমাদের বোনেরা অবদান রেখেছে, আমাদের যেই শহর কেন্দ্রিক যে সিকিউরিটি গার্ডরা আমাদের বাড়িঘর পাহারা দেন, তারাও কিন্তু আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে সেভ করেছে আওয়ামী ছাত্রলীগ এবং পুলিশের অত্যাচার থেকে, র্যাবের অত্যাচার থেকে। সুতরাং আমরা এমন একটা ঘোষণাপত্র চাই যে ঘোষণাপত্রটা সবাই ওন করবে এবং সবাই এটাকে ধারণ করবে। এটা আমাদের কোনো কিছু থেকে আমাদেরকে বাদ দেবে না। আমাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে, গণ অভ্যুত্থান, 69-এর, 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রত্যেকটা, আমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, 90-এর গণ অভ্যুত্থান,
আমাদের এই 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সমস্ত কিছু যাতে এটার মধ্যে আমরা অল্প কথায় সবাইকে আমরা যাতে মানে এই সম্মানের জায়গাটা এবং অঙ্গীকারের জায়গাটা একীভূত রাখতে পারি। অর্থাৎ ঘোষণাপত্রটা একই সাথে আমাদের এই এই সারা বাংলাদেশের আমাদের লড়াই সংগ্রামটাকে স্বীকৃতি দিবে। আমাদের এখানে যারাই গণতন্ত্র হত্যা করার চেষ্টা করেছে, যারা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করেছে, যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বাধা দিয়েছে, তাদের জন্য এটা যাতে একটা সতর্ক বার্তা হিসাবে আমাদের একটা থাকে, যারা যাতে কখনো কেউ যাতে কল্পনা করতে না পারে আরেকটা হাসিনা জন্ম যে বাংলাদেশে আর যাতে না হয়, আরেকজন ফ্যাসিবাদের জন্ম যাতে না হয়। আমরা সেটাই প্রত্যাশা করছি। এবং আপনি যেটা বলছেন রাষ্ট্র কাঠামোটাকে যাতে আমরা আস্তে আস্তে সেই সংস্কারের দিকে নিতে পারি। আমাদের জুলাই সনদে কিন্তু রাষ্ট্র কাঠামোর আপনি দেখেছেন যে 19টা ধারা বা 19টা অধ্যায় বা 19টা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, যেগুলো খুবই ফান্ডামেন্টাল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেখানে কিছু কিছু জায়গায় কেউ কেউ একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমরা আহ্বান করব যে জুলাই অভ্যুত্থানের দিকে তাকিয়ে, রক্তের দিকে তাকিয়ে, আমাদের এই আত্মত্যাগের দিকে তাকিয়ে তারা তাদের এই নোট অফ ডিসেন্ট গুলো প্রত্যাহার করে নিয়ে এটা জুলাই জি মানে জনাব মঞ্জু, আমাদেরও আসলে প্রত্যাশা এই ধরনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার একটু যেতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই যে 5 আগস্টের গণ অভ্যুত্থানকে রাজনৈতিক কাঠামোয় রূপ দিতে জুলাই ঘোষণাপত্র আসলে কিভাবে ভূমিকা রাখবে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। 5 আগস্টের যেই রূপান্তর এবং 5 আগস্টের যেই ঘোষণাপত্র, আমি রূপান্তর বলছি যে এটা গত বছরের 5 আগস্টের যে ঘটনা আর এই বছরের 5 আগস্টের যে ঘোষণাপত্র, এই দুইটা জিনিসকে যদি আপনি দেখেন তাহলে আমরা মনে করি যে 5 আগস্টে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া ইটসেলফ একটা রাজনৈতিক পরিবর্তনের বড় মাইলস্টোন। কিন্তু এই পরিবর্তনটা যাতে ইরিভার্সেবল হয়, মানে যাতে কখনোই আর পূর্বের যে ব্যবস্থায় অথবা পূর্বের যে কাঠামোয় ফিরে যেতে না পারে, তার জন্যই কিন্তু আমরা বলছি জুলাই ঘোষণাপত্র একটি নতুন সংবিধানের প্রিয়াম্বলে থাকতে হবে। তবে যদি এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা এখানে যেভাবে একটি আপনার কম্প্রোমাইজের মধ্য দিয়ে ঐকমত্য হয়েছেন যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এটা গুরুত্ব অনুভব করেছেন, এটাই আমি মনে করি রাজনৈতিক পরিবর্তনের একটা বড় আপনার অগ্রগতি। এই প্রেক্ষাপটে যদি জুলাই ঘোষণাপত্র আগামীর নতুন সংবিধানের প্রস্তাবনায় থাকে, সেটা হলো এইটার সবচেয়ে বড় অর্জন। আর যদি আপনি ছোট ছোট অর্জনগুলোর দিকে তাকাই, আমরা মনে করছি যে জুলাই অগাস্টে ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে আন্দোলনে একাত্ম হয়েছিলেন, এটার যে একটা সাংবিধানিক, আইনি এবং দালিলিক স্বীকৃতি ইতিমধ্যে তৈরি হয়েছে, এটার কারণে আগামীতে কেউ বাংলাদেশের গণতন্ত্রকে যদি কেউ হরণ করতে চায়, গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যপ্রণালীকে কোনোভাবে ব্যাহত করতে চায়, তাদের জন্য কিন্তু একটি সতর্ক বার্তা হয়ে থাকবে এই ঘোষণাপত্র। এবং একই সাথে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে তরুণ প্রজন্ম তারা আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, তাদের জন্য একটা বড় আশার আলো হয়ে থাকবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্রের যে কোনো আন্দোলনে তরুণদের অংশগ্রহণ, মানুষদের অংশগ্রহণ বৃথা যায় না, এটাকে স্বীকৃতি দেওয়া সম্ভব। জি আলাউদ্দিন মোহাম্মদ, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ সই হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এসব জানান তিনি। সকালে শহীদ মিনারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র্যালি শেষে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। মূলত যেই বিষয়গুলোতে সব দলের ঐকমত্য আছে, ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো ইতোমধ্যেই সন্নিবেশিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, একটি বিবৃতির মাধ্যমে ঘোষণাপত্রে তাদের একটি দালিলিক প্রমাণ থাকবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তার একটি রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।
সনদ আর ঘোষণাপত্র দুইটা আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয় নাই, সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জনাব ইমরান সালেম প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব যে চূড়ান্ত হওয়া জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির অবস্থান কি এবং গুরুত্বপূর্ণ কি কি বিষয় এতে আসলে সংযোজন করা হয়েছে। দেখুন, প্রথমে বলি যে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই এটা আন্তরিক ছিলাম এবং কয়েক দফা আমরা আমাদেরকে যখন পাঠানো হয়েছে আমরা এটা সংশোধন করে আমরা সেটা সরকারকে পাঠিয়েছি। তো আজকে আমরা জানতে পারলাম যে এটা আগামী 5 তারিখে হয়তো এটা ঘোষণা হতে যাচ্ছে, কিন্তু চূড়ান্ত কি হয়েছে সে ব্যাপারে আমাদের জানা নেই। এতে গুরুত্বপূর্ণ কি কি বিষয় সংযোজন আছে সেটা সরকারের পক্ষ থেকেই বলবে, কারণ এইটার মধ্যে এই যে জুলাই যে আন্দোলনের প্রেক্ষাপট এবং আমরা যেটা দিয়েছি গত 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতা এবং পরবর্তীতে যে শেখ হাসিনার সরকারের যে ফ্যাসিবাদী শাসন, দমন, নিপীড়ন, গুম, খুন, ভোটের অধিকার কেড়ে নেওয়া, সকল অধিকারকে কেড়ে নিয়ে এটা ফ্যাসিজম কায়েম করা, তার পরিপ্রেক্ষিতে কোটা বিরোধী আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলনে সরকারের যে নির্মম গুলিবর্ষণ, আওয়ামী সরকারের যে গুলিবর্ষণ, হত্যাযজ্ঞ, নির্যাতন, এর পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থান, এগুলো ধারাবাহিকভাবে জি, এই বিষয়গুলো নিয়ে 26টি দফা আছে আমরা দেখেছি এবং 21টি দফা মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো ওখানে আছে এবং 5টি দফায় গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা এই টাইপের বিষয়গুলি উল্লেখ করা আছে। ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বা নির্বাচনী রূপরেখা, এগুলো বাস্তবায়ন আসলে কতটা সম্ভব আপনি কি মনে করেন? দেখুন, ঘোষণাপত্র কি হচ্ছে এক জিনিস আর জুলাই সনদ হচ্ছে আরেকটা জিনিস। জুলাই সনদে ইতিমধ্যেই সকল রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন আলোচনা করে একটি পর্যায়ে পৌঁছে সেটা চূড়ান্তের করণের পর্যায়ে রয়েছে এবং সেখানে অনেক বিষয়গুলোর মধ্যে অনেক রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল একমত হয়েছে, আবার কারো কারো ভিন্ন মত রয়েছে। যাদের যাদের আমাদের ভিন্ন মত কিছু কিছু রয়েছে সেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েই আমরা সেখানে স্বাক্ষর করব। আর জুলাই ঘোষণাপত্র হলো অঙ্গীকার, এইখানে এই আন্দোলনকে একটা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক একটা স্বীকৃতি দেওয়া, যেটা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি সংবিধানের 4th তফসিলে আমরা এটা একটা প্যারাগ্রাফ হিসাবে সেটা এখানে সংযোজন করা হবে এবং সেটা একটি জাতীয় দলিল হিসাবে সবার কাছে সমাদৃত হবে এবং যেটা আমরা যারাই আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি না কেন আমরা জনগণের রায়ের ভিত্তিতে সেখানে আমরা এটা মেনে চলবো এবং সেটা বাস্তবায়ন করবো। সেই হিসাবে আমরা সরকারের কাছে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং সরকার কি এটা কতটুকু এটা ফাইনাল করেছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কিছু জানা নেই। জি, ঘোষণাপত্রে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে কি? এই ব্যাপারে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে না বলাই ভালো, সরকারের পক্ষ থেকেই বলা উচিত, কারণ এটা একটা গোপনীয় বিষয় ছিল এবং সেখানে আমরা সবাই অঙ্গীকার করেছিলাম যে যেগুলো আমাদের নজরে বা আমলে আনা হবে আমরা আমাদের মতামতটা সরকারকে ব্যক্ত করব, সরকারের পক্ষ থেকেই সেটা বলা হবে। তবে সেটা চূড়ান্ত হওয়ার আগে আমরা যারা এগুলি মুসাবিদা করেছি অর্থাৎ এগুলিকে সংশোধন করেছি বা আমাদের মতামত দিয়েছে আমাদের এটা জানিয়ে সেটা প্রকাশ করাটা উচিত হবে বলে আমি মনে করি এবং সেখানে আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, নির্বাচনের বিধি ব্যবস্থাকে নিয়ে সামনে নিয়ে আসা, তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণের যে সার্বভৌমত্ব এটাকে প্রতিষ্ঠা করা এবং আমাদের মহান স্বাধীনতার যে লক্ষ্য ছিল একটা মানবিক এবং একটা নৈতিক সমাজ গঠন করা, একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা, সে ব্যাপারে আমাদের অঙ্গীকার আমরা সেখানে পুনর্ব্যক্ত করতে চাই। জি, আপনার কাছে সবশেষে একটি বিষয় জানতে চাই যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে আপনার দলের ভাবনা কি? না, সেটা জুলাই ঘোষণাপত্রে আসলে কি আসছে ফাইনাল পর্যায়ে গিয়ে সেটা তো আমার দল এখন পর্যন্ত সেটা জানে না। আমাদের কাছে কয়েক দফায় যেমন ফেব্রুয়ারি 12 তারিখে দেওয়া হয়েছিল, আমরা
তারিখে সরকারকে মতামতটা দিয়েছিলাম। পরবর্তীতে আবার জুলাই মাসের 7 তারিখে আমাদেরকে বলা হয়েছিল, যেটা আমরা মতামত দিয়েছি 9 তারিখে, জুলাইয়ের 9 তারিখে। সেটার উপরে আবার 27 তারিখে, এই জুলাইয়ের 27শে জুলাই আমাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা 29শে জুলাই এটা আমরা আমাদের মতামত সহ সরকারকে আমরা ফেরত দিয়েছি। তো এই চূড়ান্ত পর্যায়ে কি আছে সেটা আমাদের কিন্তু এখন পর্যন্ত জানা নাই। তবে আমরা যেটা বলেছি যে সেটা সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেব, এবং সেটা সংবিধানের 4th তফসিলে আমরা সেটা অন্তর্ভুক্ত করব, এবং সেই ব্যাপারে আমাদের সকলের অঙ্গীকার আমাদের এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এবং জুলাই সনদের মধ্য দিয়ে সেটা অঙ্গীকার বাস্তবায়ন করব, সেটাই আমাদের ব্যক্ত করা হয়েছে। জি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন যখন স্বৈরশাসকের পতনের দিকে মোড় নেয়, তখনই বেপরোয়া স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দল। পাকিস্তানি হানাদার বাহিনীর মতো শুরু হয় বাসায় বাসায় হামলা, তল্লাশি। 26 জুলাই থেকে পুলিশের সঙ্গে ছাত্রদের খোঁজে বাসা ও মেসে শুরু হয় যুবলীগ ও ছাত্রলীগের সহিংসতা। বাড়িতে ঢুকে তল্লাশির পাশাপাশি নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা করে পুলিশ। 2024-এর জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ। ছাত্রদের সঙ্গে যুক্ত হয় সব শ্রেণী পেশার মানুষ। তাদের দমনে বেপরোয়া হয়ে ওঠে স্বৈরশাসকের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। বর্বর নির্যাতন আর গুলিতে আন্দোলন দমাতে না পেরে রাজধানীর বাসায় বাসায় ও মেসে সহিংস তল্লাশিতে পুলিশ। তাদের সঙ্গে যোগ দেয় পতিত সরকারের ছাত্র ও যুব সংগঠন। এ যেন আরেক 71। পাক বাহিনী ও তাদের দোসরদের মতো আওয়ামী সন্ত্রাসী ও তাদের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাড়ি ও সড়কবাতি বন্ধ করে। ঘরে ঢুকে চেক করে শিক্ষার্থী সহ বাসিন্দাদের মোবাইল ফোন। আন্দোলনের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা পেলে তুলে নিয়ে চলে নির্যাতন। পুলিশ সাথে করে নিয়ে আসে, ওই পুলিশ ধাওয়াত দিয়ে এখানে ঢুকে, তো নিরীহ এক আমার পাশের ভাড়াটিয়া, আমার গেটের সামনে আমার পাশের ভাড়াটিয়াকে সে গুলি করে। দিনের বেলা দেখছে, রাত্রের বেলা যা ধরছে, কারণ রাত্রের বেলা তো জিনিসটা বুঝতে পারছে কোন ছাদে দেখছে। পুলিশের ব্লক রেইড ও সংঘাত সহিংসতায় 26 জুলাই পর্যন্ত অন্তত 555টি মামলা করে পুলিশ। গ্রেপ্তার ছাড়ায় 6000। বাসায় ঢুকে গুলি ও হত্যার অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধে। ওদের তো নিয়ম নাই বাড়ির মধ্যে ঢুকে গুলি করার। তা মামা তো বাহিরেও যায় নাই, এখানে দাঁড়ানো ছিল। আমি ভাবছি ও গুলি করবে না, কিন্তু হঠাৎ আমি কি দেখলাম আমি নিজেও বুঝতে পারিনি, ও ফায়ার করে দিছে। আর হাসিনে আমার পুত্রই খাইলো, এত কষ্ট করে পারলা, এতদিন মাইটাতে তাই যান। গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে 26 জুলাই চিকিৎসারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নেয় ডিবি পুলিশ। তাদের অন্যতম সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ডিবি কার্যালয়ে সেদিনের নিপীড়নের বর্ণনা করে বলেন, ডিবিতে নেওয়ার পরে প্রথম দিনই আমাদের সামনে খুব বাজেভাবে পিস্তল রাখে এবং আমাদেরকে ভয় দেখায় 3 জনকে, এবং বলা হয় যে আমরা যাতে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আমরা বিবৃতি দিই। হারুন খুব বাজেভাবে কথা বলে আমাদের সাথে এবং আমাদেরকে হামলার এসব ভয় দেখায়, এবং দ্বিতীয় দিন আমাকে ডিবি হেফাজতে ঝুলিয়ে মারধর করে হারুনের নির্দেশে। ক্ষমতা টেকাতে বেপরোয়া গুলি আর নির্যাতনে ব্যর্থ আওয়ামী লীগ সরকার ও তাদের সহযোগীদের হঠাতে এক দফা ঘোষণা আসে 3 আগস্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে জীবন রক্ষা করেন পতিত শাসক শেখ হাসিনা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের গুপ্ত বৈঠক আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। উপদেষ্টা জানান ডিএনএ পরীক্ষার জন্য জুলাই আন্দোলনে শহীদ 114 জনের মরদেহ তোলা হবে। সকালে রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন গোপন বৈঠকের বিষয় সরকারের নজরে আছে।
নাশকতার যে কোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। পরিকল্পনা কি ছিল এটা তো ইনভেস্টিগেশনের পরে যেন জানা যাবে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। থানা পরিদর্শন শেষে রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই আন্দোলনে শহীদদের গণকবরে যান জাহাঙ্গীর আলম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, শহীদদের পরিচয় শনাক্তে কবর খুঁড়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না। এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বোর্ডে এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। দেশের জন্য যে প্রাণ দিল তাদের কবরস্থান কন্ট্যাক্ট নেওয়ার পরেও যদি এরকম দুর্নীতি হয় তো দেশে কিভাবে চলবে? এভাবে জুলাই শহীদদের গণকবরে দাফন করায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। 4টি বাইপাস সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় জামায়াতের মিডিয়া উইং। শনিবার সকাল 7:30টার দিকে আমির শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। বেলা 1টার দিকে ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। আগামী 7 দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানায় চিকিৎসক। এর আগে শুক্রবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, শফিকুর রহমানের আর্টারিতে ছোট বড় মোট 5টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে 3টি ব্লক বড়। গত 30 জুলাই ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করা হলে ব্লকগুলো শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরে দুই দেশের যৌথ বিবৃতি আসবে, সব বিষয়ে জানানো হবে। বোয়িং কেনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের খুব বেশি আগ্রহ ছিল না, কারণ এসব অর্ডার সরবরাহ করতে অনেক বছর লেগে যাবে। মূলত জ্বালানি ও কৃষি পণ্যের উপর নির্ভর করে চেষ্টা করা হয়েছে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে 20% শুল্ক দিয়েছে এটার সাফল্য ব্যর্থতা বাণিজ্যিক সক্ষমতার উপরে নির্ভর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা এর থেকে ফল পেতে গেলে আমাদেরকে নিজস্ব সক্ষমতা এবং প্রতিযোগিতাশীলতা, এবং আমি এরকম একটা কথা শুনেছি যে আমাদের এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, এবং এই বিষয়ে আমি 100% একমত যে আসলে কোনো অবস্থাতেই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমাদের যে ম্যাক্রো ইকোনমির কোনো ধরনের কোনো ক্ষতি হয় তাহলে তো সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য না। তো এখানে দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগই আমি দেখছি না। যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত এসেছেন আরও 39 জন বাংলাদেশি। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। এই দফায় 61 জনকে ফেরত পাঠানোর প্রাথমিক তথ্য পাওয়া গেলেও সকালে ঢাকায় এসে পৌঁছেছেন 39 জন। তাদের সাথে মানবিক আচরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন সময় আরও 118 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন। ভারত, ব্রাজিল সহ অনেক দেশের নাগরিকদের ফেরত পাঠানো হয়। চার বছর আগে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস। মার্কেট সংশ্লিষ্টদের দেয়া হয় চিঠিও, তবে তা উপেক্ষা করেন ব্যবসায়ীরা। ঝুঁকিপূর্ণ ভবনটিতে আগুন লাগার 1 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট সকাল 10টার দিকে হঠাৎ মার্কেটের 5ম তলায় আগুন দেখতে পান ব্যবসায়ীরা। এরপরই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় 5ম তলা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানিদের মধ্যে। দোকানদাররা জানান, ভবনের 5ম তলার একটি মোবাইলের সরঞ্জামের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত। আমার পাশের গোডাউন থেকে অল্প অল্প পানি আগুন বেরোইতেছে। এখন লাস্টে আমি মানে কয়েকজন নিচে 5তলায় সবাই ডাক দিতে পরে আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু ধুমায় অন্ধকার হয়ে গেছে। আমার দোকান 3 তলায়, যখন কারেন্ট অফ হয়েছে তখন আমি উপরে যাওয়া ধরছি, কি অবস্থা দেখি। ঠিক আছে, এর মধ্যে আগুনে পুরা অন্ধকার, মাছ বরাবর লাগছে আগুনটা।
1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা। এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট। সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। 1 মাসের বেশি সময় ধরে জলাবদ্ধতার কবলে নোয়াখালীর কিছু এলাকা, পানিবন্দী লক্ষাধিক মানুষ। ফরিদপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শাকসবজি সহ আমন ধানের আবাদ, লোকসানের আশঙ্কায় চাষিরা। চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে ওই ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় গুলিবিদ্ধ মোহাম্মদ ইউনুস বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের ব্যবসা করেন। রাতে নিজ বাসায় ছিলেন তিনি। সে সময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর আহত ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁদগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর উপর হামলা চালায় বলে জানা গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। টানা বৃষ্টিতে নোয়াখালীর কিছু এলাকায় 1 মাসেও বেশি সময় ধরে চলছে জলাবদ্ধতা। বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, হাজিপুর, দুর্গাপুর সহ বিভিন্ন ইউনিয়নের 1.5 লক্ষ মানুষ গত 1 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী হয়ে আছে। এসব এলাকায় পথঘাট সব পানিতে ডুবে থাকায় লোকজন নৌকা বা সাঁকো ছাড়া ঘর থেকে বের হতে পারছে না। এতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের। কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া জেলা শহর মাইজদির হাউজিং, বালুরমাঠ, লক্ষ্মীনারায়ণপুর, মধুসূদনপুর, খন্দকারপাড়া সহ বিভিন্ন এলাকায় সড়কে এবং বাসাবাড়ির সামনে পানি জমে থাকায় ভোগান্তিতে এলাকাবাসী। আমরা এখন নৌকা দিয়ে যাতায়াত করতেছি। আমাদের বাড়িঘর, রাস্তাঘাট অনেক কিছু ডুবে গেছে। অতিরিক্ত পানির কারণে আমাদের কলেজে যাতায়াতের সমস্যা হচ্ছে। গদুয়ারে পানি উঠে গেছে, আমরা খুব কষ্ট কালাসে আছি, চলাফেরা করতে পারি না। সামান্য বৃষ্টিতেই মেহেরপুরের নিচু এলাকাতে দেখা দেয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি কমলেও পানি জমে থাকে দিনের পর দিন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনাবাদি পড়ে থাকছে ফসলি জমি। বৃষ্টির পানি জমেছে মেহেরপুরের বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবেছে সংযোগ সড়কও। বিকল্প না থাকায় এই পথেই শ্রেণীকক্ষে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। জেলায় আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও একই অবস্থা। দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। মাসখানেক ধরে দুর্ভোগ চললেও সমস্যার সমাধানে নেই উদ্যোগ। অতি বৃষ্টির কারণে আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ পুরো পানিতে ভরে গেছে। এর ফলে আমাদের শ্রেণী কার্যক্রম এবং শিক্ষার্থীদের চলাফেরা ব্যাহত হচ্ছে। 1 মাসের উপরেও এই মাঠে পানি জমে আছে, তাই ছাত্ররা আসতে চায় না। আমাদের এই স্কুলে দীর্ঘ 1 মাস ধরে ফিল্ডে পানি জমে আসে, যার জন্য আমরা খেলাধুলা করতে পারছি না। এদিকে গাংনী উপজেলার তেরাইল নলগাড়ি মাঠের প্রায় 150 বিঘা ফসলি জমি তলিয়ে আছে বর্ষার শুরু থেকেই। কৃষকদের অভিযোগ, প্রভাবশালীরা পুকুর খনন করে পাড় বাঁধায় পানি যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে এসব জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে না। পুকুর গাইটি ভরাট করে ফেলে মাঠ একদম জমি সব পড়ে আছে, পানি বাড়ার দেয় না। এইসব বড় লোকদের পুকুর। প্রভাবশালী একজন ব্যক্তির জমি থাকার কারণে তার সেই পথটা বন্ধ হওয়ার কারণে অনেক পানির কারণে এখানে যে জমি, এখানে কোনোবারই ফসলাবাদ হয় না। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় ভিজিট করে সেসব জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিয়েছি। তো শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়তে আমরা মাধ্যমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা যেন জলাবদ্ধতা নিরসনের জন্য উদ্যোগী হয়। দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসন সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অতিবৃষ্টির কারণে ফরিদপুরে বিভিন্ন ফসলের মাঠে জলাবদ্ধতায় ক্ষতির মুখে চাষিরা। শাকসবজি সহ আমন ধান আবাদে লোকসানের শঙ্কা কৃষকের। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মরিচ, বেগুন, করলা, ঝিঙ্গা, পুঁইশাক, মূলা সহ বিভিন্ন ফসলের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমন মৌসুমের জন্য প্রস্তুত করা জমিতে ধান রোপণ করতে পারছে না কৃষক। মাঠ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। আবার কোথাও সরকারি খাল ভরাট করায় মাঠে তৈরি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। এই পানি দ্রুত 2-1 দিনের মধ্যে অপসারণ না করতে পারলে আমরা ধান রোপণ করতে পারবো না। ধান লাগাবার চেষ্টা করতেছি, তার বৃষ্টির জন্য আমরা পারতেছি না। আমাকে মাঠ ডুবে গেছে বৃষ্টিতে। মৌসুমি যে সবজিগুলো আছে এবং মরিচ, আমাদের ফরিদপুরের জন্য মরিচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। এই সবজি আর মরিচ যেগুলো নিচু জায়গাতে আছে সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রামে বর্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন 7 জন। প্রতিবছর 1 থেকে 1,500 সাপে কাটা রোগীকে আনা হয় চট্টগ্রাম মেডিকেলে। চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারায় ঘটছে প্রাণহানি। সাপে কাটলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পরামর্শ তাদের। প্রতি বছর বর্ষার সময় বিভিন্ন এলাকায় বেড়ে যায় সাপের উপদ্রব। বন্দরনগরী চট্টগ্রামে এরই মধ্যে সাপের কামড়ে মারা গেছেন 8 জন। চট্টগ্রামের বলখালীর পোপাদিয়া এলাকায় রাতের খাবার খেয়ে বাইরে গেলে বিষধর সাপে কাটে জিশান চন্দ্রকে। প্রথমে তাকে নেওয়া হয় ওঝার কাছে, পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চলে যাচ্ছে আমাকে, আমি লেট মেরে দেখতেছি আমাকে কামড় দিছে। সাপে হাঁটানোর পরে দিই আর ওজার হাসে লেগে পানি ভরা হাবাই বানও দিয়ে তো দনের পরে দিই গোটা রাতভর করতে সকালে 7টা বাজা হয় যে মেডিকেলে যাবো। আগ্রাবাদের বাসিন্দা লিটন মিয়া কর্মস্থলে যাওয়ার পথে সাপের কামড়ের শিকার হয়ে ভর্তি হন হাসপাতালে। সাপে কাটার পর রোগীদের একটি বড় অংশকেই নেওয়া হয় ওঝার কাছে, পরে অবস্থা খারাপ হলে নেওয়া হয় হাসপাতালে, যে কারণে বিনা চিকিৎসায় অনেকেই মারা যান পথেই। পায়ের উপরে বাদ দিয়েছি, দিয়ে মেডিকেল আসছে আর কি। ব্যাগের তলে একটা সাপ ছিল, আমার পায়ে পাড়া পড়ছে আর সাপটা আমার কামড় দিয়ে চলে গেছে। চিকিৎসকরা বলছেন সাপে কামড়ানোর পরের মুহূর্তগুলো অতি গুরুত্বপূর্ণ, তাই সময় নষ্ট না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে রোগীকে। যত দ্রুত চিকিৎসায় প্রপার চিকিৎসায় যেতে পারবেন তত আউটকাম ভালো হবে। এদের ক্ষেত্রে ওঝার ওইখানে যাওয়াটা সবচাইতে বিপজ্জনক। বিষাক্ত সাপের কামড়ের ফলে যেসব রোগী মারা যায়, মারা যাওয়ার একমাত্র কারণ রোগীকে যথাসময়ে বা সঠিক সময়ে হাসপাতালে নিয়ে না আসা। আমরা যখন দেখি রোগীগুলা তখন আসলে কিছুই করার থাকে না। চট্টগ্রামে গেল বছর সাপের কামড়ে মারা যান 3 জন, এবার সে সংখ্যা হয়েছে দ্বিগুণের বেশি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন কিশোরগঞ্জের নিকলির বাসিন্দা নাজমুল হক হিমেল। তার কীর্তি এখন পুরো জেলায় মানুষের মুখে। হাওড় এলাকা থেকে হিমেলের মতো আরও সাঁতারু উঠে আসতে পারে বলে মত তাদের। কিশোরগঞ্জের নিকলির মিরহাটি গ্রামের বাসিন্দা নাজমুল হক হিমেলের সাঁতারের নেশা ছোটবেলা থেকেই। 1998 থেকে 2008 সাল পর্যন্ত বয়সভিত্তিক ও জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অর্জন করেছেন 25টি স্বর্ণ ও 19টি রূপার পদক, পাশাপাশি গড়েছেন 6টি জাতীয় রেকর্ড। এবার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কীর্তি গড়লেন হিমেল। 29 জুলাই 12 ঘন্টা 10 মিনিটে এই চ্যানেল পাড়ি দেন তিনি। অনুভূতির কথা তো আমি কি বলবো, এটা একটা বিশাল, আমার কাছে একটা বিশাল অর্জন মনে হচ্ছে। যখন আমরা ফিনিশিং পয়েন্টে গেলাম তখন একটু কঠিন চ্যালেঞ্জ ছিল। হিমেলের কীর্তিতে উচ্ছ্বসিত তার স্বজনেরা। জাতীয় বয়সভিত্তিক সাঁতারের জন্য অংশগ্রহণ করে প্রথমবার এসে 4টা গোল মারছে। গোল মারার পর বিকেএসপি নজরে পড়ছে, বিকেএসপি তাকে বিনা ইন্টারভিউ দেয়া তারা ভর্তি করছে। আমরা তো ছোট ছিলাম, ওনার সাথে সাথে আমরা এই নদীতে সাঁতার কাটছি। উনি এই জায়গা থেকে সাঁতার কেটে আজ ইংলিশ চ্যানেল বিজয়ী। হিমেলের অর্জনে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন অনেকে। তারা বলছেন পৃষ্ঠপোষকতা পেলে আরও সাঁতারু তৈরি হবে নিকলিতে। খুবই আনন্দিত, তার জন্য এত বড় একটা অর্জন আমাদেরকে এনে দিয়েছে, আমরা খুবই গর্বিত এলাকাবাসী। আমাদের নিকলিতে কোনো সুইমিং পুল নাই, আমরা চাই সরকারিভাবে যাতে আমাদের নিকলিতে একটা সুইমিং পুল হোক। নিঃসন্দেহে পুরো বাংলাদেশের জন্য গর্ব বয়ে এনেছে। সাঁতারুদের জন্য সুইমিং পুল নির্মাণের জন্য 4 একর জায়গা নির্ধারণ করেছি। এটা বাস্তবায়িত হলে নিকলিতে আরও হিমেল তৈরি হবে। বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে হিমেল উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান চীনে। বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শারীরিক শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। কৃতিত্ব অর্জন করেন চীনের বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ ও রূপা জয়ের।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় 12 ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 21 ফিলিস্তিনি নিহত, অনাহারে আরেক শিশুর মৃত্যু। দলবদলে বিপুল ব্যয় করেছেন ইউরোপীয় ক্লাবগুলোর কোচরা, সবার উপরে পেপ গার্দিওলার নাম। মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 2 জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কুয়ান্তান শহরে ইস্ট কোস্ট হাইওয়ের পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। দেশটির পুলিশ জানায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই 3 জন মারা যান। নিহতরা হলেন গাড়ি চালক সাব্বির হাসান এবং 2 যাত্রী জাহিদ হাসান ও আবদুল্লাহ। গাড়িতে থাকা বাকি 2 যাত্রী হাবিব বিশ্বাস ও মনিরাম চন্দ্র বসু গুরুতর আহত হয়েছেন। তাদের কুয়ান্তানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় নিহত চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। গাড়িটির রোড ট্যাক্সও চলতি বছরের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে তারা। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।